আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে ডিএম বা ডিইএম, যেটা ডিজিটাল এলিভেশন মডেল, সেই ডাটা নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। শুরুতেই বলি যে এই ডিএমের যে ফাইলটা, সেটা আপনারা ইউএসজিএস বা যেখান থেকেই ডাউনলোড করেন না কেন, সেটা কিন্তু ডেস্কটপে থাকতে হবে। ঠিক আছে, এই যে আমার এটা কিন্তু ডেস্কটপে আছে। ডেস্কটপে না থাকলে যদি এখান থেকে আনার চেষ্টা করেন, যেরকম আমি দেখাই, আমি একই জিনিস আরেক জায়গায় আছে, সেখান থেকে করতেছি। এই যে জিএস ডেটা, আচ্ছা, ডেম, এটা কানেক্ট করলাম। এটা আগেরটা, এই যে এটা আসবে না। ঠিক আছে, ইনভ্যালিড রাস্টার ডেটা সেট, ফেল টু ক্রিয়েট রাস্টার লেয়ার, এখান থেকে কিন্তু আসবে না। কিন্তু যখন আপনি এটা ডেস্কটপে নিয়ে যাবেন, তো ডেস্কটপ থেকে ড্র্যাগ করলে ইজিলি চলে আসবে। তো এইটা হচ্ছে আমার বাংলাদেশের ম্যাপের জন্য এলিভেশন মডেল। তাহলে আজকে এখানে কি কি করা যায় সেগুলো দেখবো আমরা ইনশাআল্লাহ। তাইলে আমরা দেখি যে এখানে যে ভ্যালু দুইটা আছে, একটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু, একটা হাইয়েস্ট ভ্যালু। লোয়েস্ট ভ্যালুগুলো একটু ডার্কার আর হাইয়েস্ট ভ্যালুগুলো একটু লাইটার। তো লোয়েস্ট বলতে কি বোঝায়, যে একদম লোয়েস্ট এলিভেশন। আর যেখানে সাদা সাদা, এটা হচ্ছে এলিভেশনটা অনেক বেশি, হাইয়েস্ট, মানে ওইদিকে আমার পাহাড় পর্বত টর্বত এগুলো আছে। আর যেটা লোয়েস্ট, সেখানে আছে আর কি, যে খালবিল নদী নালা এই টাইপের কিছু, অথবা মাঝামাঝি যে ভ্যালুটা আছে সেখানে হয়তো সমতল ভূমি আছে। তো আমি এখান থেকে এটার কালারটা চেঞ্জ করতে পারি চাইলে। কালার র্যামটা যদি চেঞ্জ করে আমি এটা দেই, আচ্ছা আজান হচ্ছে, আমি একটু পরে আসতেছি। আচ্ছা শুরু করি। এই যে মডেলটা দেখতে পাচ্ছেন, এখানে আমার যে এই কালারগুলো আছে, আর এইগুলা নিশ্চয়ই এইখান থেকে ভ্যালুগুলো ডিফারেন্ট। তো এইদিকে হিলি এরিয়া, এইদিকেও, আর এখানে সমতল ভূমি। তো বাংলাদেশের ম্যাপটা এরকম যে প্রায় সব দিকে একই রকম জায়গা দেখা যায় আর কি। তো ধরেন যদি ফ্লাড হয় বা বন্যা যেটাকে বলে, যদি বন্যা হয় তখন পানি আসলে এই পানিগুলো আসলে এখানে কোনো স্লোপ নেই যে পানি একদিক দিয়ে আসবে আরেক দিক দিয়ে চলে যাবে। তো যখন পানি ঢুকে তখন এই মানে সব দিকে প্রায় সমান হওয়ার কারণে পানিটা আটকায় থাকে। আটকানোর পর আস্তে আস্তে ধীরে ধীরে এটা সাগরে চলে যায়। ঠিক আছে, আবার অনেক ধরনের প্রবলেম হয়, যেমন ধরেন আমরা যখন রোড তৈরি করতে যাই, যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন, তখন এখানে এমব্যাঙ্কমেন্ট দেওয়ার প্রয়োজন হয়। কারণ বেশি বেশি দিতে হয় কেন, ধরেন এখানে তো স্লোপ নাই আসলে, পানি একদিক থেকে আরেক দিকে যাবে, সেটা তো মানে প্রেশারের উপর ডিপেন্ড করতেছে। তাই তখন এমব্যাঙ্কমেন্ট দিতে হয়, যেটা মানে নেচারের বিরুদ্ধে আর কি কাজ করা। তো সেই ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, যেটা করতে গেলে আমাদের খরচটা বেড়ে যায়, এটা ইকোনমিক হয় না, অনেক সমস্যা। তো তাইলে চলেন আমরা এখান থেকে অ্যানালাইসিস করে এখন কী কী কাজ করতে পারি সেইটা একটু দেখা যাক। আচ্ছা, তাহলে শুরুতে আমরা যে অ্যানালাইসিসটা করব সেটা হচ্ছে স্লোপ ক্যালকুলেশন। এখানে যে টেরেইনগুলো আছে, মানে উঁচু নিচু জায়গাগুলো আছে, সেখানকার স্লোপ ক্যালকুলেট করতে হবে। ধরেন একটা কাজ করতে যাব, সেক্ষেত্রে আমার দেখা লাগছে কোন দিকে স্লোপ বেশি কোন দিকে কম, সেইটা দেখার জন্য আমার স্লোপটা ক্যালকুলেট করতে হয়। তো আর্ক টুলবক্স, এরপরে স্পেশাল অ্যানালিস্ট টুলস কই, যে তারপরে যাব সারফেসে, যেহেতু সারফেস নিয়ে কাজ করতেছি, তাই এখান থেকে আমরা চলে যাব স্লোপে। তো স্লোপে আসার পরে আমার যে রাস্টার সেটা হচ্ছে ড্যাম, এটা আচ্ছা ডিগ্রি। এখন জেড ফ্যাক্টরটা কি, এটা হচ্ছে ডিগ্রিকে মিটারে নিয়ে আসে আর কি। এই যে জেড ইউনিট অপশনাল, এখানে মিটার লেখা আছে। সেটা কেমন, ধরেন এখানে আমাদের যে ইয়াটা সেটা কিন্তু প্রজেক্টেড না, যার জন্য ডেসিমাল ডিগ্রি দেখাইতেছে। যদি মিটারে হইতো তাহলে 1 দিলে সমস্যা হতো না। এখন এটা আমি বোঝাই আপনাদেরকে।
তাহলে দেখেন আমি বলি, ধরেন আমার এখানে এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তো এরকম একটা স্লোপ আছে। স্লোপের ক্ষেত্রে এখানে থাকে ওয়াই ভ্যালু আর এটা হচ্ছে এক্স ভ্যালু, ঠিক আছে। আমি মাউস দিয়ে করতেছি এর জন্য হয়তো সুন্দর আসতেছে না, যাই হোক। তো এই ভ্যালুটা আমার মিটারে আছে, ঠিক আছে। ওয়াই এর যে ভ্যালুটা এটা হচ্ছে মিটার ইউনিটে আছে। তো এই পাশে যেটা আছে সেটা আমার আছে কিসে, ডিগ্রিতে। তো এই ডিগ্রি থেকে এটাকে মিটারে কনভার্ট করার জন্য এই ফ্যাক্টর দিয়ে আমাদের গুণ করতে হয়। সেটা হচ্ছে 5টা জিরো দেন 9, মানে 5টা জিরো দেন 9। তাহলে চলেন দেখি, আমি এখানে দিয়ে দিলাম 1 2 3 4 5 9। এখন যদি ওকে দেই আমার স্লোপগুলো ক্যালকুলেট করে দিবে। তাহলে ওকে দিলাম, ফ্যাক্টরটা ভুল করা যাবে না, ঠিক আছে। ভুল করলে তখন এখানে মানে ভুল আউটপুট শো করবে। আচ্ছা, আমার অনেক কিছু ওপেন তো তার জন্য একটু সময় নিল। যাই হোক, আমরা দেখি এইখানে মনে হচ্ছে অনেক বড় ভ্যালু, কিন্তু না, এখানে খেয়াল করে দেখবেন যে 1.7 1.7 থেকে 3.7 এগুলো পার্সেন্টেজ হিসেবে দেখাচ্ছে। তো আগেরটা যদি অফ করে দেই এখন ভালোভাবে দেখতে পাবেন এখানে আসে। আরেকটা কথা বলি, এই যে ম্যাপটা এটা কিন্তু মানে জনবসতি ছাড়া, মানে ন্যাচারাল যে প্রাকৃতিক অভয়ারণ্য এই টাইপ মাটি টাটি সব এগুলো আছে, মানে বিল্ডিং তারপরে কলকারখানা এগুলো কিন্তু নাই। এটা একদম র ম্যাপ, ঠিক আছে। তো এইখানে আপনারা চাইলে নানা ধরনের অ্যানালাইসিস করতে পারেন এইটা নিয়ে। এই স্লোপের পার্সেন্টেজটা দেখে আমরা চাইলে কাজ করতে পারি। ধরেন মাঝখানে আছে ঢাকা, তো ঢাকার ক্ষেত্রে দেখা যাচ্ছে এদিকে প্রায় ভিতরের দিকে স্লোপ বেশি ডাউনওয়ার্ড আর এদিকে প্রায় সমতল। তো ঢাকা ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো স্পেশাল কোনো প্রতিরক্ষা সিস্টেম নাই, যার কারণে বন্যা টন্যা বা প্রাকৃতিক দুর্যোগ হইলে সমস্যা হয়। কিন্তু বন্যা হয় বা বৃষ্টি হলে যে পানি যে জমে থাকে এটা আমরা ন্যাচারালি এটা সরাইতে পারছি না, যেহেতু এটাও একটা মানে পাত্র টাইপের, ভিতরের দিকে পড়তেছে বাট বাইরে যাইতে পারতেছে না। তখন আমরা কি করি, এটা দিয়ে জাস্ট পাম্প ইউজ করে এটা অন্যদিকে ফেলে দিই, যার কারণে এটা ইকোনমিক না কখনোই, যেটা একটা লস। তো এটা একটা প্রবলেম। যাই হোক, আর আরেকটা ভ্যালু দেখবেন যেটা 0%। 0% স্লোপগুলো দেখে বোঝা যাচ্ছে এখানে কি আছে, এইগুলো হচ্ছে ওয়াটার বডি, মানে খাল নদী নালা এই টাইপের। কারণ দেখবেন পানির উপরের যে সারফেস ওইটা একদম প্লেন থাকে, মানে কোনো স্লোপ থাকে না, একদম সমান থাকে, ঠিক আছে। কেন অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তো আমরা এইভাবে কাজগুলো করতে পারি, চাইলে ওয়াটার বডি বের করে নিয়ে আসতে পারি, একদম পারফেক্ট এজ দেখা যাচ্ছে, ঠিক আছে। কোন দিকে স্লোপ বেশি এগুলো দেখতে পাচ্ছি, কত পার্সেন্ট। এদিকে আবার হিল ট্র্যাক্ট আছে, এর কারণে স্লোপ একটু বেশি দেখাচ্ছে, চিরাংয়ের ওই দিকের এরিয়া। তাহলে আমরা নেক্সটে দেখি। এরপরে আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে অ্যাসপেক্ট। অ্যাসপেক্টটা কি বোঝায়? অ্যাসপেক্ট হচ্ছে মানে আমরা কোন দিক থেকে দেখতেছি, ঠিক আছে, সেইটা বোঝায়। সেটা কি ক্ষেত্রে কাজ করে, সেটা হচ্ছে সূর্যের আলোর ক্ষেত্রে। যেমন ধরেন এইটা একটা পাহাড়, এটা একটা পাহাড় এদিকে চলে যাচ্ছে, এটা একটা পাহাড়। এখন যদি উপর দিক থেকে আমরা দেখি যে টপ ভিউ, তাইলে ধরেন এই এরিয়ার জন্য আমি পাহাড়টা দেখতে পাচ্ছি। তখন হয়তো আমার পাহাড়টা যে এটা হচ্ছে উপরের যে এই জায়গাটুকু, এটা হচ্ছে পিক, মানে উপরের যে চূড়াটুকু। আর এরকম হয়তো দেখা যাবে যে এই এরিয়াটুকু হলো আমার এইটুক, আর এই এরিয়াটুকু হচ্ছে ধরেন এইটুক, ঠিক আছে। তো এখন এইটা দেখে জাস্ট 3টা লাইন মনে হচ্ছে, বোঝা কিন্তু যাচ্ছে না। তো সূর্যের আলো কোন দিক থেকে পড়তেছে বা কোন পাশ থেকে, কোন সাইডটা কোন পাশ থেকে দেখতেছি, সেটা আসলে অ্যাসপেক্টটা ডিফাইন করে, ঠিক আছে। আচ্ছা, এটা ধরেন এই পুরাটুকু অ্যাসপেক্টটা ডিফাইন করে। তো অ্যাসপেক্টটা যদি আমরা রান করি তাহলে ভালোভাবে বোঝানো যাবে। এই যে আর্ক টুল বক্সে, তারপরে স্পেশাল অ্যানালিস্ট টুল, সারফেসের মধ্যে এখানেই আছে অ্যাসপেক্ট। তো অ্যাসপেক্টে আমরা ইনপুট দিব কি, আমাদের যে ডিএম যে রাস্টার আছে, সরি,
এটা দিলাম, দেওয়ার পরে আচ্ছা এখানে রিনেম আর না করি, এখানে একটা নাম আসছে, এটাই থাকুক। এখন যদি আচ্ছা রেকর্ড হচ্ছে, ওকে দিয়ে দেই, তাহলে দেখবেন আমার যে অ্যাসপেক্টের যে ম্যাপ সেটা শো করবে। আমি আসলে একটু অসুস্থ, তারপরেও ক্লাস নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা আমার রেজাল্টটা চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাসপেক্ট। তো এই এখানে দেখতে পাচ্ছেন নর্থ থেকে যদি সূর্যের আলো পড়ে কীরকম দেখাবে, তারপরে আমরা যদি নর্থ ওয়েস্ট থেকে দেখি অথবা ইস্ট থেকে দেখি, ওয়েস্ট থেকে দেখি, সাউথ থেকে দেখি, এটা কীরকম। এদিকে হচ্ছে বাংলাদেশ মূলত সমতল, এর কারণে খুব একটা বোঝা যাচ্ছে না, ছোট ছোট এরিয়ার জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এই যে ফ্ল্যাট যে ভ্যালুটা আছে -1, সেটা হচ্ছে ওয়াটার বডি, এখানে ভালো করে দেখতে পাবেন। এদিকে হচ্ছে চিটাগাংয়ের এরিয়া, আমি যেরকম বলছিলাম যে এখান থেকে পিক, আর পিকের পাশ থেকে স্লোপ নেমে যাচ্ছে, এইগুলা হচ্ছে এই দিক থেকে ফেস করলে কি কালার, এই দিক থেকে ফেস করলে কি কালার, এটা কিন্তু দেখাই দিচ্ছে যে সাউথ থেকে এখানে এরকম ভিউ আসবে, মানে 2D অবস্থায় 3D ভিউটা দেখায় আর কি। তো ধরেন এটা কখন কাজে লাগে, আমরা একটা বিল্ডিং নির্মাণ করব বা একটা শপিং মল বানাবো, তখন সেখানে সূর্যের আলো বেশি না কম, যদি সূর্যের আলো বেশি পড়ে তখন সেখানে আমাকে কুলিং সিস্টেম রাখতে হবে যাতে জায়গাটা অতিরিক্ত গরম না হয়, তারপর মানে সেটার উপর ভিত্তি করে আমার ডিজাইন করতে হবে। তো এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমরা যে টুলটা দেখব সেটার নাম হচ্ছে হিল শেড। এই যে হিল শেড, এটার কাজ কি? আচ্ছা আগে রানটা দিয়ে তারপর দেখাই। আগের মতোই সেম জায়গায় সারফেসের মধ্যে হিল শেডটা আছে, ইনপুট হিসেবে ডেমটা দিলাম, এটা হিল শেড ডেম1 ডেম করে দিই। আর এই ভ্যালুগুলো কিছু করতে হবে না, এখানেও যেহেতু ডেসিমাল ডিগ্রি তার জন্য ফ্যাক্টর দেওয়া লাগবে, জেড ফ্যাক্টর। তাহলে ছিল কি আগের মতো 0.5টা 0, 1 2 3 4 5, লাস্টে একটা 9। তো 5টা 0 হয়েছে কিনা দেখি, হ্যাঁ। এখন যদি ওকে দিয়ে দিই হিল শেডটা চলে আসবে। ওকে, আমার হিল শেডের আউটপুটটা চলে এসেছে। হিল শেড থেকে মূলত মানে 2D ভিউতে বোঝা যায় কোন জায়গাটার অবস্থা কেমন, যেরকম এইগুলো হচ্ছে হিলি এরিয়া আর এই পাশে এইগুলো হলো স্লোপ, মানে নিচু জায়গা, একদম পারফেক্টলি বোঝা যায়। তো যখন দেশে বন্যা হয় বা ধরেন পানি নিয়ে যে কোনো একটা সমস্যা হয়, তলিয়ে গেলে তখন বোঝা যায় আর কি পানিটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে। যেরকম ধরেন এখানে আসলো, আসার পর আর এদিকে একটা ব্যারিয়ার আছে, পানি যেতে পারছে না, হয়তো ওই দিক দিয়ে যাবে। তো এইগুলা ডিটারমাইন করা যায় আর কি। এরপরে টুলটা আমরা দেখি। ওকে, এরপরে আমরা যে টুলটা দেখব সেটা হচ্ছে কার্ভেচার। এখন এটা অফ করে দিই। কার্ভেচারটা এইখানে আছে যে কার্ভেচার, তো ওইখানে আমি ডেমটা ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে কার্ভেচার ডেম1, এখানে জেড ফ্যাক্টর দিয়ে দিলাম আগের মতো 0.1 2 3 4 5 সাথে 9। ওকে দিয়ে দিলে আমার এটা চলে আসবে। ততক্ষণ ধরেন বৃষ্টিপাত হলো, এখানে বৃষ্টিটা আসলে কিভাবে আসবে, এরকম এসে পানিগুলা কি আসলে সজোরে ধাক্কা মারবে, নাকি স্লোপটা কি এরকম হবে, হঠাৎ করে বেড়ে হঠাৎ করে কমে যাবে, নাকি এরকম আস্তে আস্তে বাড়বে আবার হয়তো আস্তে আস্তে কমবে, এরকম স্মুথ হবে। সেই হিসাবে এখানে আমরা হয়তো একটা ড্যাম দিব বা হচ্ছে কিছু একটা দিব যেটা রেজিস্ট করতে পারে, পানিটা ধরেন আসলো কিন্তু আস্তে আস্তে এদিক দিয়ে পার হয়ে গেল। সেইটা স্লোপ ডিটারমাইন করার জন্য আমাদের এই কার্ভেচার ইয়াটা লাগে আর কি। তো আমার আউটপুট চলে আসছে, যদি কার্ভেচারটা দেখি, এই যে এখান থেকে দেখতে পারবেন খুব ইজিলি যে কিভাবে কি করতে হবে, কোন জায়গায় কিরকম
ব্যবস্থা নিতে হবে। এরপরে লাস্ট একটা টুল আমরা দেখব, সেটা হচ্ছে কন্ট্রোর টুল। তো এটা দিয়ে কী করে ওই যে ডিজিটাল এলিভেশনগুলো বোঝা যায়, যে কোনটা আমার এই যে কন্ট্রোল লাইনগুলো থাকে সেগুলোতে এক একটা এলিভেশন বোঝায়। তো ওইখান থেকে কন্ট্রোল থেকে বোঝা যায় যে হলে মানে আমাদের কোন এরিয়ার হাইট কতটুকু। যেরকম একটা যদি পুকুর থাকে ধরেন, আচ্ছা এগুলো রিমুভ করে দিই। একটা যদি এরকম পুকুর থাকে, কন্ট্রোল লাইনগুলো কিন্তু এরকম আস্তে আস্তে এই ভ্যালু, এগুলো হচ্ছে এলিভেশন বোঝায়। যে ধরেন আমি যদি এখান থেকে ডটেড লাইন দিয়ে এগুলো নেই, এগুলো আসলে কি বোঝায়? এই ভ্যালুগুলো আসলে এলিভেশন বোঝায়, যে সারফেস থেকে বা ডেটাম থেকে, সারফেস না সরি ডেটাম থেকে এগুলো কত উপরে আছে। তো এটা ধরেন 50, তারপরে এইটা 40, এটা 30 হলে ভিতর দিকে ভ্যালু কমতেছে, মানে এলিভেশন কমতেছে, তার মানে এটা একটা পন্ড বা পুকুর। আর যদি সিমিলারলি বাইরের দিকে ভ্যালু বাড়ে, সরি কমে, ধরেন এটা ধরেন 90, তারপরে এইটা হলো 80, এটা 70, তার মানে উঁচু থেকে জিনিসটা আস্তে আস্তে নামতেছে। তো এটা সেক্ষেত্রে আমার বোঝাবে হলো এরকম ধরেন একটা পাহাড়, আর এই ক্ষেত্রে ধরেন একটা পুকুর, এটা বোঝাচ্ছে একটা পুকুর। এই আস্তে আস্তে ভ্যালুগুলো কমতেছে, ঠিক আছে? তো এটা বোঝার জন্য আমরা এই কন্ট্রোর টুলটা ইউজ করে থাকি। তাহলে কন্ট্রোরের জন্য দেখি আমার এখানে কন্ট্রোর একই জায়গায় আছে, রাস্টার দিলাম ডেম। তাহলে আমি কন্ট্রোর ডেম এটা রিনেমার না করি, কন্ট্রোর ইন্টারভাল দিয়ে দিলাম হচ্ছে 100। তো বেস কন্ট্রোর এটা 0ই থাক, জেড ফ্যাক্টরটা আগের মতো 0.123459। এটা যদি ওকে দিয়ে দিই আমার কাজটা শুরু হয়ে যাবে। যে কন্ট্রোলটা চলে আসছে। এখন যদি দেখি আমাদের হয়তো কন্ট্রোল ইন্টারভালটা বেশি দেওয়া হয়েছে, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। যদি আমি কন্ট্রোল ইন্টারভালটা আরেকটু কমায় দেই তাহলে দেখতে পাবেন যে মোটামুটি ঠিকঠাক আসতেছে। তা এটা আপনাদের মানে উদ্দেশ্য অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটা দেখাই দেই। আচ্ছা এটাকে রিনেম করি, যে আমার 100 মিটারের ছিল, আর এটা নেই আমি একদম 10 গুণ কমাই দিব। ডেমটা নিলাম, ডেম 10 মিটার। তো এটার কন্ট্রোল ইন্টারভাল দিলাম 100, এরপর জেড ফ্যাক্টর দিলাম 0.00009। 4টা হয়েছে আই গেস, আরেকটা দিয়ে দিলাম, 5টা দিলে যদি ওকে দেই এখন হয়তো পারফেক্ট একটা আউটপুট আমরা পাবো। আচ্ছা এখানে আরো একটু ভিজুয়াল হয়েছে, যাই হোক এটা অ্যাডজাস্ট করে করে দেখবেন যে কোথায় দিলে আসলে এটা পারফেক্টলি হয় আপনার নিড অনুযায়ী। তো আজকের ভিডিও এতটুকুই, সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আমি আর বেশি করে দোয়া করবেন যাতে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এই সামনে ঈদ আর ভালো লাগতেছে না এই অসুস্থতা নিয়ে। আসসালামু আলাইকুম।